গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো অনেক দিন পরে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করলাম। এর মাঝে এই মিউজিকটার উপরে কপিরাইট ক্লেম এসেছে। আমি আগের দিন যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করেছি, এক দিদিভাই অথবা বোন আমাকে বলেছিল যে এই গানটা তুমি যে ব্যবহার করছো এই মিউজিকটা, তার জন্য কি কপিরাইট ক্লেম আসছে? এইভাবে না কোনোটা শিওরিটি দিয়ে বলা যায় না যে আমি যেটা ব্যবহার করছি সেটা লেখা আছে নো কপিরাইট, অর্থাৎ কপিরাইট ফ্রি মিউজিক, অথচ সেটা দেওয়ার পরে কিছুদিন পরে হয়তো কপিরাইট চলে আসে। ঠিক আছে, এর পেছনে অনেক লম্বা কারণ আছে। তার কারণ হলো, একটা তোমাদেরকে ছোট্ট করে বলে রাখি যে যাদের কাছ থেকে ধরো আমরা গানটা পেয়েছি তারাও হয়তো অন্যর কাছ থেকে নিয়েই আপলোডটা করেছে। সেই কারণে যে হয়তো মেন আপলোডটা করেছে সে হয়তো দিয়ে দিল, হতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে। তো আজকে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছি। তো দইটাকে ভাঁড় থেকে পাত্রে ঢেলে নিয়ে এখন আমি সবজি করতে চলে এসেছি। উচ্ছে কুমড়ো ভাজা করব। তার জন্য আগের এক টুকরো কুমড়ো ছিল, সেটা চারিদিক থেকে ছাতনা টাইপের পড়ে গেছিলো, সেই সব চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে কুমড়োটা কেটে নিচ্ছি। এরপরে উচ্ছে, আমি ভেবেছিলাম উচ্ছেটা হয়তো কম হয়ে যাবে, 4 পিস উচ্ছে ছিল, তো হয়ে গেছে। তো ওদিকে উচ্ছে কুমড়ো ভাজার জন্য উচ্ছে কুমড়োটাকে কেটে রেখে দিয়েছি। কাটাকাটির পর্বটা একবারই শেষ করতে চাইছি, কারণ হাতে অনেকটা সময় রয়েছে। এদিকে সজনে পোস্ত করব না সজনে দিয়ে আলু দিয়ে ঝোল করব, তাই কনফিউশন করতে করতে সজনে পোস্ত করার জন্যই সজনেটাকে কুটে নিয়েছি। তো ভাবছিলাম যে সজনেটা তো কুটতে বসলাম, পারবো কি করতে ঠিক মতন, মানে সময়ের মধ্যে কি হবে? তারপরে দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে। তো সজনে পোস্ত করার জন্য পোস্তটাকে বাটতে হবে, তাই আমি ভাবলাম ওই লঙ্কা আর হচ্ছে তোমার টমেটো মিক্সিতে না দিয়ে পোস্ততে টমেটো না দিলেই ভালো লাগে। তো তার জন্যই আর কি লঙ্কা আর পোস্ত একসাথেই আমি বেটে নিচ্ছি। তার আগে কিন্তু মানে মশলা বাটতে বসার আগে আমি উচ্ছে কুমড়ো ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। তো এই লঙ্কাটাকে একবার বেটে নিয়ে উঠে গিয়ে আমি যখন ক্যামেরাটা বন্ধ করে হচ্ছে তোমার ওটা নাড়া দিতে গেছিলাম আর কি, কড়াইতে বসানো ছিল তো ভাজাটা, সেটা নাড়া দিতে গেছিলাম। তারপরে আর ক্যামেরা আর অন করিনি। তারপরে আমার পোস্ত বেটেছি, সর্ষে একটুখানি বেটেছি, ভাবছিলাম সর্ষে দেবো না, কিন্তু তারপরেও দিয়েছিলাম। এই যে দেখো, আমি আবার ক্যামেরাটা উঁচু করে তোমাদেরকে দেখিয়েওছি যে আমি যে কেন উঠলাম লঙ্কা বাটতে, কারণ এই যে উচ্ছে কুমড়োটা ভাজছি। আর এদিকে বরের জন্য চাও বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে ডাইরেক্ট লুক দেখিয়ে দিই। সজনে পোস্ত আমার হয়ে গেছে, কড়াইতেও তোমাদেরকে দেখাতে পারিনি, এই যে পাত্রে বেড়ে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। ওখানটায় আমাদের খাওয়ার জন্য বেড়েছি, আর বরকেও দিয়ে দিলাম সজনে পোস্ত। ভেবেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা দেবো, কিন্তু তার আগে হয়ে গেছে তাই দিয়ে দিলাম। তো কি দিলাম? উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে রয়েছে মাংস, আর দেবো দই। আর ভাতটাও ঠান্ডা হয়ে গেছে, মানে টিফিন বাটিতে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। আর শেরুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি যে শেরুর বাটিটা আমি রেখে দিয়েছি। আর এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট, খুব সুন্দর করে ফুটে গেছে, আর এখনই আমি বন্ধ করে দেবো। মাছটা কিন্তু খুব ভালো ছিল আর সেই অনুযায়ী স্বাদও হয়েছিল। এই প্রথম সকাল থেকে ক্যামেরার সামনে আসলাম, তাই আরও একবার জানাই গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর গরমে ভালো আছো তো সবাই? বেশি বেশি করে জল খাও, স্যালাইন জল খাও, যা করলে ভালো থাকা যায় তাই করো। আর আমিও ভালো আছি। এখন 11:15 বাজে না এখনও, সব কাজ কমপ্লিট করে এসেছি, রান্নাঘর পুরো গুছিয়ে টুচিয়ে সব কিছু করে চলে আসছি। বর যাওয়ার আগেই তো সব রান্না আমার হয়ে গেল। উচ্ছে কুমড়ো ভাজা, সজনে কুটে, সজনে যে করে আবার দিয়ে দিতে পারবো সে আমি ভাবিনি। প্রথমে ভেবেছিলাম উচ্ছে কুমড়ো ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, উচ্ছে কুমড়ো ভাজা, মাংস আর দই। তারপরে দেখলাম যে না, সজনেটা হয়ে গেল, তার জন্য সজনে, মাংস আর দই দিয়ে দিলাম। উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে সকালবেলা খেয়ে গেল। আর আমি দুপুরবেলা আমার জন্য 1 পিস মাংস রেখেছি, 2 পিস ছিল, সকালবেলা 1 পিস দিয়ে খেলাম, আর 1 পিস দুপুরের জন্য 1 পিস। আর হচ্ছে তোমার মাছ আছে, সজনে, উচ্ছে কুমড়ো ভাজা, অনেক রকমের আছে, দেখি কোন 3 পদ দিয়ে খাই। হয় সজনেটা স্কিপ করব, কালকে খাবো। তো সব রান্নাবান্না করে তারপরে হচ্ছে তোমার গ্যাস স্ল্যাব মুছে নিয়ে, টেবিল মুছে নিয়ে, শুধু মেঝেটা মোছা বাকি ছিল। তারপরে আমি ভাত খেলাম, খাওয়ার পরে মেঝেটা মুছে এই এখন ঘরে আসলাম। বাইরে বিশ্বাস করো যাওয়া যাচ্ছে না, রান্নাঘরে গ্যাসের সামনে। মলিনাদি রান্না শেষ? বাবা বাচ্চ, হ্যাঁ কি গরম গো।
ওই গ্যাসের সামনে দাঁড়ানো যাচ্ছে না, এত অবস্থা খারাপ। আর ফ্যান চালিয়ে রান্নাও করা যাবে না, সম্ভব না, গ্যাস নিভে যাবে, তাড়াতাড়ি হবে না। তো সেই কারণে ওই সব সামলে করতে হচ্ছে। আর এমন না যে একটুখানি এসে বসবো, আমার বাবা একবারে করে নিয়ে এসে তারপরে বসবো। একবার যদি বসে যাই, জানোই তো আমার খুব অভ্যাস, একবার বসলে পরে আর উঠতে পারি না। তো যাই হোক, কোনোরকম সব কিছু করে আসলাম। এখন পুরো লাইট অফ করে দিয়ে একদম রেস্ট। 11:15 বাজে, তো 11:30 12টা পর্যন্ত তো রেস্ট হবেই হবে। তারপরে দেখা যাবে, উঠে স্নান করবো। আর এখন তো কালকেও তাই করেছি, 1 বালতি জল কল থেকে চেপে নিয়ে তারপরে ট্যাপের জলের সাথে মিশিয়ে তারপরে করেছি। কারণ ট্যাপের জল অতিরিক্ত গরম আর কলের জল অতিরিক্ত ঠান্ডা, কোনোটাই আমি ব্যবহার করতে পারবো না, তাই দুটো মিক্স করে ব্যবহার করেছি। কালকে তো বর টেনে দিয়েছিল, আজকে আমি টেনে নিয়ে আসবো। বন্ধুরা, 12:30 বাজে, বলেছিলাম 12টার সময় স্নান করতে যাবো। তো আমি তো জানি যা টাইম বলি তার আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যায়। তো আমি গেছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে। মানে সে রোদ্রের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন ছাদের থেকে আমি প্রাণ হাতে নিয়ে ফিরলাম, এইরকম অবস্থা। এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। আর এই নাইটিটার এই নিচ থেকে সেলাইটা খুলে ঘাড়ের দিকটা মারবো না, তবে এই নাইটিটা পরা যাবে না। তো এইটার কথা মনে করতেই ভাবলাম যে ছাদে জামা কাপড়গুলো রয়েছে, নিয়ে আসি। সর্বনাশ, হাওয়া দিচ্ছে ভীষণ। ওই ছাদের যে কার্নিস থাকে সেখান থেকে তো সব জামা কাপড়, ভারী ভারী বরের প্যান্ট, সেই প্যান্টগুলো পরে গেছে, এত হাওয়া দিচ্ছে। তার সাথে রোদ, মানে ঘরের দরজা খুলে, সমস্ত দরজা জানা দেখো বন্ধ করে দিয়ে গেছে বর সকালবেলা। ঘরের দরজা খুলে বেরোনোর উপায় নেই, বাইরে গেলে পরেই কেমন একটা হালকা লাগছে। আমি ভাবছি আমরা ফ্যানের তলায় আছি, ঘরে আছি, তাও নিচতলায় আছি, বাস করা যাচ্ছে, বাঁচা যাচ্ছে। যারা মাঠে জোন দিচ্ছে, যারা ট্রাফিক পুলিশ, ইটভাটায় যারা কাজ করে, ভাবো তাদের কি অবস্থা গো। কালকে নাকি দমদমে 41 ডিগ্রি ছিল, আজকে তার থেকেও বেশি হবে। ইস বাপরে বাপ, যারা এইভাবে কাজ করে তাদের ভাবো কি অবস্থা। আমরা বাড়িতে হাঁসফাঁস করছি। ফ্যান তো ননস্টপ চলছে, ননস্টপ ফ্যান চলছে। দরজা দিয়ে সেগুলো আটকে রেখেছি ঘরে, যাতে বাইরে না যায়। চলো এগুলো ভাঁজ করে নিই। তো বন্ধুরা, 1:40 বাজে, আর আমি স্নান করে নিয়েছি। স্নান করে পুজো দিয়ে নিলাম। এখন যাচ্ছি ভাত বসাতে। আর এই নাইটিটা দেখো, ওই যে তোমাদেরকে বললাম না, তোমরা কাঁধের দিক থেকে সেলাই করতে বলেছো, তো কাঁধের উপর থেকে এতখানি করে মেরেছি, ব্যাস। এখন খুব সুন্দর ছোট গলা হয়ে গেছে। আর এইখান থেকে, এই যে এখান থেকে চাপা চাপা ভাবছে ছিল, সেটাও আর নেই। এবার ঠিক আছে, চলো ভাতটা বসিয়ে দিয়ে। বাবা সরো সরো সরো, বাবা সরো 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 সরো, আমারে যেতে দাও। দেখো না, এই যে জ্বালাতন, কোনো কোনো সময় ঠিক থাকে। এবারে ভাতটা নামিয়ে রেখে ভিডিও করে তারপরে ভাত খাবো। তো বন্ধুরা, 3টে বাজতে 10 মিনিট বাকি। ভিডিও করলাম প্রায় আধা ঘন্টার মতন একটা ভিডিও হলো। কারণ কিছু কথা বলতে গেলে সেটা একদম পুরো এন্ড না করে ভিডিও বন্ধ করা যায় না। তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। এখন আমি খাবো, শেরুকে খাওয়াবো, তারপর একটু রেস্ট নেব। টাইটেল থাম্বনেল এখনও বানানো বাকি, দেখা যাক, করে ফেলবো। চলো, গুড ইভিনিং বন্ধুরা। পুরো 7টা বাজে, আর আমি আজকে অনেকটা ঘুমিয়েছি। 4:05 নাগাদ মনে হয় শুয়ে পড়েছি, লাস্ট মোবাইল কেটেছি আমি। তারপরে উঠেছি 6টা বাজতে, ওরকম 5 মিনিট বাকি এরকম। হ্যাঁ না, 5:59, ওই 6টাতেই উঠেছি আমি বলতে গেলে। ওই প্রায় 2 ঘন্টা মতন ঘুমিয়েছি। আর তারপরে চোখ খোলার পরে না, চোখ খুলতে পারছিলাম না, এরকম মানে ঘুমটা যাচ্ছিল না। তারপরে উঠলাম, সন্ধে পুজো দিলাম। আর এখন এই যে চা, মুড়ি, বিস্কুট, চানাচুর নিয়ে বসে পড়েছি। সাথে এখন শেরু বাবা আছে, তাই না শেরু বাবা? তো চলো চাটা খেয়ে নিই। আর ওই স্ট্যান্ড, জলের বোতল, ওই যে জলের বোতল সাইডে রেডি করেই রাখলাম, কারণ আবার বসতে হবে ওই চ্যানেলের ভিডিওর জন্য। তো এই তো মনটা ভীষণ খারাপ, জানো তো। নিজের জন্য তো আছেই,
আর ওই কন্ট্রোভার্সি জগতে কি হচ্ছে সেটা তো জানোই। একজনকে শেষ করার জন্য যা শুরু হয়েছে তাতে করে মন ভালো রাখা যাচ্ছে না। কারণ সব কিছু শুধুমাত্র প্রফেশনালের জন্য না, মানে প্রফেশনের জন্য না, সব কিছু 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 জিনিস না মনে গেঁথে যায়, খারাপ লাগে, তার জন্য কি আর করা যাবে। চলো খেয়ে নিই। এই ঘরটায় আলোটা এত কম, টিউবলাইট ছিল অন্য কোথাও লাগানো হয়েছে, অন্য ঘরে অন্য কোনো জায়গার টিউব হয়তো কেটে গেছে, তাই এই ঘরের টিউবটা খুলে লাগানো হয়েছে। তো এই ঘরে শুধু একটা পিএল বাল্ব জ্বলছে আর ফ্যানটাও চলছে। ফ্যানের যা আওয়াজ সেটা তো বুঝতেই পারছো। তো এই ঘরে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তার আগে একটা দুটো ভিডিও ক্লিপ তোমরা দেখে নাও, তারপরে আসছি এবার। তো দেখতেই পেলে এক কাকুই বলি, উনি এসে বালিশ বানাচ্ছিলেন দুটো। আর যেভাবে বাড়ি মারছিলেন, আমি ঘর ঝাড় দিচ্ছিলাম তখন। যখন উনি ওই বালিশ বানাচ্ছিলেন তখন আমি সবে ঘুম থেকে উঠেছি, ঠিক আছে। আর যখন আমি ঘর ঝাড় দিচ্ছিলাম তখন হচ্ছে বালিশগুলোকে ওইভাবে পিটাচ্ছিল। তা আমি ভাবলাম ঘরটা ঝাড় দেওয়ার রেখে আগে সিনটা তুলি, কারণ উনি যেভাবে লাঠিটা দিয়ে বালিশগুলো পেটাচ্ছিলেন আমার মনে হচ্ছিল আমিও যদি কাউকে এইভাবে পেটাতে পারতাম। তো যাই হোক বন্ধুরা, দুটো বালিশ বানালাম। এই যে এই একটা সরো এদিকে আসো। হ্যাঁ, তো এই যে এই দুটো বালিশ বানালাম। আর ঘরে তো কোল বালিশ আছে, সেটা তোমরা ভালো মতনই জানো। তো বালিশ দুটো বানালাম। এখান থেকে সব কিছু তৈরি করে নিয়ে যেতে চাইছি, যাতে করে আমার পরবর্তীতে কোনো অসুবিধা না হয়, যাতে করে আমার মানে অসুবিধা না হয়। যেগুলো নেসেসারি বা তোমরা বলবে তাহলে দুটো কোল বালিশ কেন, একটাই বাড়ির জন্য, একটা আমার জন্য, ঠিক আছে। তো দুটো বানালাম। এটা হচ্ছে তোমার শিমুল তুলো দিয়ে বানানো, ঠিক আছে। শিমুল তুলোর দিয়ে বানানো হয়েছে। তোমার উনি এসছেন কটা, 7:30টার আগেই এসছেন। কালকে গেছিলাম, কালকে গিয়ে তোমাদেরকে তো বললাম যে কাজ হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম না, নতুবা শেয়ার করতাম। তো আমি ভেবেছিলাম কিনে নিয়ে আসবো, রেডিমেড কিনে নিয়ে আসবো। তারপরে উনি বললেন যে কেনাটা কম দামের তুলো দেওয়া রয়েছে, ভালোটা নিতে গেলে কালকে ওয়েট করতে হবে। তখন আমি বললাম রেডিমেড যখন পেলামই না, তাহলে আপনি এক কাজ করুন, আপনি বাড়ি গিয়ে বানিয়ে দেন। তো এবার সেই কারণে বললো ঠিক আছে তাহলে বাড়ি গিয়ে, না দোকানেই বানানোর কথা হয়েছিল, কিন্তু উনি বলছিলেন যে তাহলে ওই সন্ধে হয়ে যাবে। তো আমি ভাবলাম যে না, তাহলে বাড়ি গিয়েই তাহলে আপনি করে দিন। তাহলে বাড়ি গিয়ে করে দিলে জায়গায় পেয়ে যাব। কতক্ষণ, আধা ঘন্টাও লাগে দুটো বালিশ বানাতে, ওনার আধা ঘন্টাও কিন্তু লাগে। দুটো বালিশ বানাতে বলেছিল 700 টাকা করে। আমার আইডিয়াতেই ছিল 700 টাকা করে পড়বে, কারণ আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, তখন অনেক আগে জিজ্ঞাসা করেছিলাম, তখন ঘরে একটা বালিশেরই দরকার ছিল, কারণ আমাদের দুজনের তো দুটো কোল বালিশ রয়েইছে, কিন্তু আর ওর কোল বালিশটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে একটা এক্সট্রা বানানো, নতবা একটাই বানাতাম। আর বাড়িতে কেউ একজন আসলে পরে অসুবিধা হয়ে যায়, কারণ এখন সবাই পাশ বালিশ নিয়ে শোয়ার অভ্যাস আছে, একটা কমফোর্টেবলের একটা বিষয় আছে। তো একটা এক্সট্রা বানালাম বাড়ির জন্য আর একটা আমার জন্য। তো দুটো বানাতে 700 1400 টাকা চেয়েছে, কিন্তু আমি একটু কম করেছি, 1300 টাকা দিয়েছি, ঠিক আছে। তো 1300 টাকায় এই দুটো বালিশ। আর মাথার বালিশের কথা যদি বলো, মাথার বালিশ আছে ঘরে অনেকগুলো, তার জন্য মাথার বালিশ আর বানালাম না, এই হচ্ছে তোমার কোল বালিশটাই বানালাম।
আরও অনেক কিছু কেনাকাটা বা বানানোর এখনও বাকি আছে। সব কিছু আস্তে আস্তে তৈরি করে নিয়ে তারপরে ঝপাং করে রেডি টু মুভ হব। ওই বুঝতে পারলে তো, রেডি টু মুভ মানে ওই ফ্ল্যাটে দেখায় না, ফ্ল্যাট তৈরি আছে ঢুকে গেলেই হলো, ঠিক সেরকমই আমার জিনিসপত্র তৈরি থাকবে, ঢুকে গেলেই হলো। এর জন্যই বলছি রেডি টু মুভ থাকবো। তো আমি যখন এইটা বানানোর জন্য ডেকেছি আর কি কাকুকে, কাকুর ছেলেই বানাতো, কাকুর ছেলে এখন দেশে রয়েছে, ওরা বিহারে থাকে। তো কাকুকে যখন ডেকেছি তখন বর শুধু দেখছে যে আমি বালিশ বানানোর জন্য বলছি। তখন বর আমাকে জিজ্ঞাসা করলো, তুমি যা করছো, তুমি যেটা করছো সেটা ভেবে করছো? তখন আমি বললাম যে হ্যাঁ, 10 বছরে আমি এই কাজটাই এবার ভেবে করছি। তখন বললো, তোমার এমন কি অসুবিধা হচ্ছে যে তুমি এখন এখানে থাকতে পারো না? অ্যাকচুয়ালি ও ভাবছিল যে আমি হয়তো প্রত্যেকবারের মতন রেগে গিয়ে কোনো একটা ডিসিশন নিয়েছি যেটা কিন্তু চটজলদি আমি ভুলে যাব। বাট বিশ্বাস করো, এবারের এই যে ডিসিশন, এটা আমার রাগের থেকে না, এটা আমার অনেক দিনের বহু না পাওয়ার যন্ত্রণা আছে, বহু কষ্ট আছে, যার থেকে আমি এই একটা ডিসিশন নিয়েছি। আমিও দেখতে চাই আমি ওকে ছাড়া থাকতে পারি কিনা, আর আমি দেখতে চাই যে আমাকে ছাড়া ও থাকতে পারে কিনা। ঠিক আছে, এগুলো না দেখার বিষয় আছে। তা ও বলছে, তুমি এখন কি চাচ্ছ? আমি বললাম যে আমার যা চাওয়ার তোমার কাছে বহু আগে আমি চেয়েছি, কিন্তু তুমি সেইগুলোকে কর্ণপাত করোনি, তুমি সেই দিকটাতে কর্ণপাত করোনি। বহুদিন ধরে বলছি যে এই বিষয়গুলোর দিকে তাকাও, এগুলোর দিকে দেখো, এগুলো দরকার, এগুলো ঠিক করা দরকার। তা তুমি সেইগুলোর দিকে তাকাওনি। আমার আর নতুন করে তোমাকে বলার কোনো জায়গায় নেই বা বলার ইচ্ছে নেই যে আমি কি চাই বা আমি কেন এগুলো করছি। তুমি যদি সেগুলো রিয়েলাইজ করো তো ভালো, যদি না করো তাহলে আরও ভালো, আমার আর দেখার দরকার নেই। এমনিতেই আমার জন্য তোমার লাইফে অনেক অশান্তি, পরিবারে অনেক অশান্তি, আমার জন্য তোমার লাইফে অনেক না পাওয়ার যন্ত্রণা রয়েছে, যেটা কিনা বহুত মানে আমি নিজে গিল্ট ফিল করি যে আমার জন্যই এইগুলো হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এখন ভাবলাম যে একটা সেপারেশন এবার দরকার। সেটা ক্যাজুয়ালিও হতে পারে, সেটা পার্মানেন্টলিও হতে পারে, সেটা এখন আমি জানি না। বাট এই মুহূর্তে আমার মাথাটা স্থির করে রেখেছি। আমাকে সমস্ত আমার সাপোর্টার দিদিভাইরা বলছে, নানানভাবে বোঝাচ্ছে যে সুতপা তোমাকে তুহিনের সাথেই মানায়, তুমি তুহিনের সাথেই থাকো, তুমি কিছুতেই ছেড়ে যেও না, তোমাদের এই জুটিটা খুব ভালো। আমি জানি আমাদের জুটিটা খুব ভালো, আমার হাজব্যান্ডের মতন হাজব্যান্ড হয় না, কিন্তু একটা বাস্তব কথা বলবো, এত ভালো না। এটা হচ্ছে দারুণ বাস্তব কথা। এত ভালো না যে তোমাকে যেই আসবে ঘাসের মতন মারিয়ে দিয়ে চলে যাবে, পাড়িয়ে দিয়ে চলে যাবে। এত ভালো হওয়া ভালো না, যেই আসবে সেই তোমাকে থাপ্পড় কষিয়ে দিয়ে চলে যাবে, তুমি উফ পর্যন্ত করবে না। এত ভালো আমার চাই না। আমি নিজে প্রতিবাদ করতে ছাড়ি না, যে কেউ সামনে দাঁড়িয়ে থাকুক আমি প্রতিবাদ করতে ছাড়ি না। সেখানে তুমি তোমার জন্য প্রয়োজনের কথাটুকু তো বলো, সেইটুকুও সে বলতে পারে না। তো তাকে শক্ত হতে হবে, তাকে শক্ত হতে হবে। আমাকে ছাড়া সে থাকুক, যদি সে শক্ত হয়ে যায় ভালো, যদি সে এরকমই থাকে গুড ফর হিম। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমি নিজের জন্য ওর জন্য লড়াই করতে করতে না ক্লান্ত। নিজের শরীরের দিকে তাকাতে ওষুধ খেতে আমি সত্যিই ক্লান্ত। আমার আর নতুন করে কোনো কিছু নেওয়ার ক্ষমতা নেই, কিচ্ছু ক্ষমতা নেই। অনেক না পাওয়ার যন্ত্রণা নিজের জন্যও রয়েছে, অন্য অনেকের জন্য রয়েছে, আমি আর নিতে পারছি না। অনেক কিছু সহ্য করেছি। তোমরা বলবে সুতপা তুমি কি সহ্য করেছো? আমরা এত সহ্য করেছি। আমি জানি তোমরা অনেক সহ্য করেছো, এক একজনের সহ্যের ক্ষমতা এক এক রকম। আমার সত্যি আমার মাথার উপর দিয়ে চলে গেছে। আমি হয়তো আর পারছি না, 10টা বছর নিয়েছি তো, আমি আর পারছি না। দেখা যাক কি হয় না হয়। তো সেই জন্যই নিজেকে তৈরি করছি, গোছাচ্ছি। আর ও বিশ্বাস করছিল না, কিন্তু এবার বুঝতে পেরেছে যে এতটা আমি এগিয়েছি। জীবনে কোনো দিনও একটা সুতো ওকে না বলে আমি কিনি না। সারপ্রাইজের বিষয় সেটা সম্পূর্ণ আলাদা, কিন্তু একটা সুতো পর্যন্ত ওকে না জানিয়ে আমি কিনি না। আমি যত ইনকাম করি না কেন, 5টা টাকা খরচ করার আগে আমি ওকে বলি। তো এটা হওয়া উচিত। সেটা আমার ক্ষেত্রে কি, ওর ক্ষেত্রে কি। ও যদি একটা জিনিস ডিসকাউন্টে পায়, আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায়, এটা নেব? যদি বলি হ্যাঁ নিয়ে নাও, তাহলেই নেবে, নতবা কিন্তু নেবে না। তো এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, ভীষণ ভালোবাসা আমাদের মধ্যে। কিন্তু ওই যে এত ভালো না, ওকে স্ট্রং হতে হবে, ওকে প্রতিবাদী হতে হবে, নতবা এইভাবে যেভাবে ছেড়ে দাও, সব কথা বলা যায় না। তো এই বালিশ দুটো বানিয়েছি, একটাই বাড়ির জন্য, একটা আমার জন্য। নেক্সট আরও কিছু হতে চলেছে, তোমরা দেখতে পাবে। ঠিক আছে।
তো চলো, সবটাই ঠান্ডা মাথায় হচ্ছে, কেউ ভেবো না আমি রাগ করেছি চূড়ান্ত পরিমাণে, না। যদি রাগ করতাম, যদি খুব কষ্ট হতো, তাহলে কিন্তু রীতিমতন সংসার করা, চ্যানেল চালানো এটা আমার দ্বারা সম্ভব হতো না, তাই না? এটা আমার দ্বারা সম্ভব হতো না। সব কিছু ঠান্ডা মাথাতেই করছি, সব কিছু ঠান্ডা মাথায় করছি। এরকম একটা সিচুয়েশন চলে এসেছিলো সব কিছু দেখার পরে না, যে আমার বরটা মুখ খুলতে পারে না, মুখ খুলতে পারে না। আমার থাক, চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি যাব ভাত বসাতে। আমার ওই চ্যানেলে আগামীকাল সকালের জন্য ভিডিও রেডি হয়ে গেছে, দুপুরেরটা দুপুরেই করে নেব। আর হচ্ছে তোমার এখন ভাত বসাবো, আর এই ভিডিওটাও আমি এডিট করে তৈরি করে রাখবো আপলোড করার জন্য। ভয়েস ওভার দিয়ে ঠিয়ে বর বাড়ি আসার আগে সব কিছু কমপ্লিট করে রাখবো। কালকে এত সুন্দর একটা রেসিপি বানিয়েছি, মাটন আর ফ্রাইড রাইস। আমি কিন্তু খাওয়ার ভিডিও শেয়ার করিনি, কারণ খেতে বসে কথাই হয় না দুজনের। তোমাদের সামনে কি শেয়ার করবো? খেতে বসে কেন, কোনো সময়ই কথা হয় না, কি শেয়ার করবো বলো? সেই কারণের জন্য আমি অ্যাভয়েড করেছি। তো অনলাইনে আমি অর্ডার দিচ্ছিলাম 2টো পিলো কভার, সাইড পিলো কভার। তো 170 টাকা মতন দুটো, এক জোড়া বলছিল। খুব সুন্দর সুন্দর কভারগুলো। তারপরে ভাবলাম যে না, দোকানে গিয়ে দেখি, এত দাম কি নেবে দুটো কভারের দাম। তো দোকানে গিয়ে দেখি, যদি দেখি কম দামে পেয়ে গেলাম তাহলে তো জিতে গেলাম, দেখতে হবে। তো আমার মনে হলো যেন বালিশগুলো সরু সরু, আমি বলছিলাম যে বালিশগুলো সরু সরু হয়ে গেল না। বলছে না ঠিকই আছে, হচ্ছে তোমার কি কাভার পরাতে বেশি মোটা হলে কাভার পরাতে অসুবিধা হয়, এগুলোই ঠিক আছে। দেখো এই সাইজ, এই যে জানি না, ক্যামেরাতে বোঝা যাবে না, ক্যামেরাতে বোঝা সম্ভব না। দেখো এই যে, আমার মনে হলো সরু। তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটুখানি বোঝার চেষ্টা করো। যারা যারা তোমরা আমাকে বোঝাচ্ছ, আমাকে একটুখানি বোঝার চেষ্টা করো। এটা ভেবো না সুতবা কোনো ভুল ডিসিশান নিচ্ছে। 10 বছরের সংসার, এত সহজ ভুল ডিসিশান নেওয়া? যা করছি ভালোর জন্য করছি। চলো এবার ভগবানের ইচ্ছা, ভগবান কি চান সম্পূর্ণ ভগবানের হাতে।